দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এখন সময় রসে বসে। আর এই বিশেষ অনুষ্ঠানে আজকে রয়েছেন দুজন অতিথি। শীতের মিঠে রেসিপি নিয়ে সুতপা বসু এবং শীতের অতিথি পরিযায়ী পাখিরা এই সম্পর্কে বলবেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। প্রথমে সুতপা বসুর কাছ থেকে জেনে নিই শীতের মিঠে রেসিপি সম্পর্কে। বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। তো শীতকালটা হচ্ছে সবার কাছে খুব আনন্দের। একটা হচ্ছে আবহাওয়া মানে ওয়েদার, আরেকটা হচ্ছে শীতে নানান রকমের সবজি, নানান রকমের ফল পাওয়া যায়। শীতটা আমাদের কাছে খুব রঙিন। তো আজকে আমি শীতের কিছু সবজি এবং শীতের কিছু ফল নিয়ে কিছু মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা আজকে আমি একটু এখানে আলোচনা করব। পরে জানাবেন কেমন লাগছে আপনাদের। আপনারা তো গাজরের হালুয়াটা সবাই খেয়েছেন এবং শীতে এটা একটা বিখ্যাত ডিশ। কিন্তু আপনারা কখনো গাজরের পায়েস খেয়েছেন? গাজরের পায়েসও খেতে কিন্তু ভীষণ ভালো। তাহলে আজকে আমি একটু আলোচনা করছি কি করে গাজরের পায়েসটা বানাতে হয়। গাজরের পায়েস বানানোর জন্য প্রথমে নিতে হবে দুধ 2 কাপ, গাজর কোড়ানো 1 কাপ, গোলাপ জল 2 টেবিল স্পুন, এলাচ গুঁড়ো আন্দাজ মতো, গুঁড়ো দুধ 4 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ঘি। তার সাথে লাগবে হচ্ছে 1 মুঠো গোবিন্দভোগ চাল। সেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু খুব গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এবারে হচ্ছে যে প্রথমে প্যানের মধ্যে একটু ঘি দিয়ে গাজরকে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হলে গাজরকে তুলে রাখতে হবে। এবারে দুধ জাল দিতে হবে। দুধ ঘন হলে ভাজা গাজর দিয়ে দিতে হবে। কিছুটা ভাজা গাজর তুলে রাখতে হবে, কারণ ওটা দিয়ে পরে আমরা কিন্তু একটু ডেকোরেশন করব। এরপর চালটাও দিয়ে দিতে হবে। গাজর আর চাল সেদ্ধ হলে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে কনডেন্স মিল্ক। একটু সামান্য নুন দিতে হবে, কারণ যে কোনো মিষ্টিতে যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা আরও বেড়ে যায়। আচ্ছা, আমি কিন্তু এখানে চিনিটা দিইনি, কারণ যেহেতু মিল্ক পাউডারের মিষ্টি আছে অ্যান্ড কনডেন্স মিল্কে মিষ্টি আছে। কিন্তু যদি কেউ মনে করেন যে আপনাদের আরও মিষ্টির প্রয়োজন, তাহলে আপনারা সেই মতো একটু সুগার মিশিয়ে নেবেন। এবং দুধটা যখন ঘন হয়ে আসবে, ওপরে এলাচ গুঁড়ো এবং গোলাপ জল একটু দিয়ে দিতে হবে। ভেজে রাখা গাজর কুচিটা উপরে সাজিয়ে দিতে হবে। তার উপরে চাইলে একটু ড্রাই ফ্রুটস, যেটাকে একটু ঘিয়ে ভেজে রাখা হয়েছে, সেটা ছড়িয়ে দেওয়া যেতে পারে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমার তো মনে হয় আপনাদের মন ভরে যাবে। এবার আসছি আমি দ্বিতীয় রেসিপিতে। সেটা হচ্ছে কমলা সুন্দরী বা ক্ষীর কমলা, মানে কমলা লেবু দিয়ে একটা অসাধারণ মিষ্টি, যেটা না খেলে খুবই আফসোস করতে হবে। এর জন্য লাগবে হচ্ছে আমাদের 4টে কমলা লেবু, 2 লিটার দুধ, সুগার 1/3 কাপ, 2 টেবিল স্পুন অরেঞ্জ জুস, 2 টেবিল স্পুন জেস্ট মানে হচ্ছে কমলালেবুর গায়ে যে খোসাটা আছে, খোসাটা কোরানো আর কি, ওটা একটু গ্রেট করে নিতে হবে। 1/2 কাপ কনডেন্স মিল্ক, 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ, সামান্য নুন, যেমন প্রত্যেকটা মিষ্টিতে আমি একটু নুন দিই, নুন দিলে ব্যালেন্স হয়, খেতে ভালো হয়। এর সাথে পড়বে হচ্ছে 4 টেবিল স্পুন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি কিন্তু একটু গ্রেট করে নিয়েছি। এবার প্যানে দুধ বসাতে হবে। যতটা দুধ আছে সেটাকে জাল দিয়ে হাফ করে নিতে হবে। সুগার দিতে হবে, একটু পরে পিঞ্চ সল্ট দিতে হবে। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক অ্যান্ড খোয়া ক্ষীর, মানে একটার পর একটা দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার দুধটাকে ঠান্ডা করতে হবে।
ঠান্ডা হলে আমরা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো। যেহেতু এখানে আমরা কমলা লেবু ইউজ করছি যাতে কোনো ক্রমে দুধটা কেটে না যায়, সেই জন্য এটাকে পুরো ঠান্ডা করে নেব। 2 ঘন্টা মতো ফ্রিজে রাখলেই হয়ে যাবে। অন্যদিকে কাজু কিশমিশ পেস্তাকে কিন্তু ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে। এবারে ফ্রিজ থেকে বার করে দুধের মধ্যে কমলা লেবুর রসটা মিশিয়ে দিতে হবে, একটু ভালো করে ঘেটে দিতে হবে। কমলা লেবুর কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কোয়ার খোসা অ্যান্ড সিডসগুলো বার করে নিতে হবে। এবারে কোয়াগুলোকে পিস পিস করে ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কমলা লেবুর খোসা করানো বা জেসটা দিতে হবে। ওপরে কাজু কিশমিশ পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। আমি একটু অন্যরকমভাবে পরিবেশন বা সার্ভ করেছিলাম, যেটা হচ্ছে যে কমলা লেবু মাথাটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়েছিলাম, লেবুর ভিতরে স্কুপ করে পুরো কুড়ে ভিতরে লেবুগুলো বার করে নিয়েছিলাম। এবারে ওই কমলা লেবুর ক্ষীরটা কমলা লেবুর মধ্যে ঢেলে দিতে হবে। ওপরে বাদাম সাজিয়ে পরিবেশন বা সার্ভ করলে দেখতে খুব সুন্দর হবে। ওপরে একটা চেরি বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে, স্বাদে অপূর্ব অ্যান্ড দেখতেও খুব সুন্দর। মানে এটা একটা অসাধারণ মিষ্টি যেটা শীতের জন্য খুবই বিখ্যাত। আচ্ছা, এবারে আমি আসছি, শীতে কিন্তু আমরা ভীষণ পাটিসাপটা খাই। আজকে একটা অন্যরকম পাটিসাপটা দেখাবো। আমার পাটিসাপটার নাম হচ্ছে রঙ্গোলি পাটিসাপটা। এর জন্য লাগবে হচ্ছে ময়দা 1/3 কাপ, সুজি 1 টেবিল স্পুন, চালের গুঁড়ো 1 কাপ, চিনি গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম দুধ 500 ml, এর সঙ্গে এলাচ গুঁড়ো লাগবে। আচ্ছা, পুরের জন্য লাগবে হচ্ছে দুধ লাগবে, আমি ওখানে 500 দুধ ধরছি। আর হচ্ছে 100 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, 1/2 কাপ কনডেন্স মিল্ক, 4 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1 কাপ নারকেল কোড়া, এলাচ গুঁড়ো। এবার কড়াইতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে একটু গরম করে নিতে হবে। ঘি গরম হলে এলাচ গুঁড়ো দিতে হবে, এরপরে দুধটা ঢেলে দিতে হবে। অন্যদিকে নারকেল কোড়াকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, তাহলে কি হবে, নারকেল কোড়াটা খুব স্মুথ হবে। দুধ জাল হলে চালের গুঁড়ো নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ঘন হলে মিল্ক পাউডার, এলাচের গুঁড়ো অ্যান্ড কনডেন্স মিল্ক ঢেলে দিতে হবে। আমি চিনি দিইনি, সেই একই কারণ গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কে কিন্তু মিষ্টি আছে। কিন্তু কেউ যদি মনে করে যে না আমার মিষ্টি আরও লাগবে, তাহলে সে তার আন্দাজ মতো চিনি দিতে পারে। আর কেউ যদি মনে করে পুরটা আমি নলেন গুড়ের করবো, তাহলে এখানে একটু লিকুইড নলেন গুড় মিশিয়ে দিতে পারে, তাহলে নলেন গুড়ের স্বাদটা এসে যাবে। এইভাবে পাটিসাপটার আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার নেক্সট স্টেপ, এবার পাটিসাপটা, এই যে আমি ময়দা, সুজি, চালের গুঁড়ো, চিনির গুঁড়ো, দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার করেছিলাম, এই ব্যাটারটাকে কিন্তু আমি কম করে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। যখন আমি পুরটা বানাচ্ছিলাম তার আগে ওই মিক্সচারটা বা মিশ্রণটা কিন্তু আমি 15 মিনিট রেখেছিলাম যাতে ওটা ভালো করে তৈরি হতে পারে। এবারে পাটিসাপটা যে মিশ্রণটা আমি বানিয়েছি বা যেটা ব্যাটারটা রেডি করেছি সেটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি কি করব, 3টে ছোট ছোট বোল বা বাটি নিতে হবে। ওই বাটিগুলোর মধ্যে 1 হাতা করে মিশ্রণ বা মিক্সচারটা ঢেলে দিতে হবে, কারণ আমি এখানে বানাচ্ছি কিন্তু রঙ্গোলি পাটিসাপটা। এবারে এই বাটির মিশ্রণে বা মিক্সচারে একটু একটু করে কালার মেশাতে হবে। আমি যেমন রেড, গ্রিন, ইয়েলো কালার নিয়েছিলাম। এই মিক্সচারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে প্লাস্টিকের যে পাইপিং ব্যাগগুলো আছে সেটা কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়, দাম খুব সস্তা, বোধহয় সম্ভবত 5 টাকা করে। তার মধ্যে 3টে কালারকে সেপারেট করে ভরে নিতে হবে। এবারে প্যানে একটু অয়েল ব্রাশ করতে হবে। গরম হলে পাইপিং ব্যাগে যে নিচের দিকটা আছে সেটাকে একটু কেটে নিতে হবে, ওইখানে একটা ফুটো হয়ে যাবে। আর প্যানে ওই পাইপিং ব্যাগ দিয়ে যে কোনো ডিজাইন করা যেতে পারে, যেমন রাউন্ড রাউন্ড, ডট ডট বা লাইন লাইন বা ফুল ফুল। ইচ্ছা হলে একটা মাল্টি কালারও করা যেতে পারে, 3টে কালার 1 লাইন 1 লাইন করে নেওয়া যায়। এবারে প্যানটাকে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কি হবে, ওই ডিজাইনগুলো ড্রাই হয়ে যাবে। এবারে ওই মিশ্রণ বা ব্যাটারের থেকে 1 হাতা করে ব্যাটার বা মিশ্রণ ওই ডিজাইনের উপর ঢেলে দিতে হবে এবং মাঝখানে ওই ক্ষীরের যে পুরটা বানিয়েছি সেটা একটু লম্বা করে দিয়ে দিতে হবে। তারপরে পাটিসাপটা ভাঁজ করে প্যান থেকে তুলে নিতে হবে। দেখতে যেমনি সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ। দেখলেই মনে হবে যে কতক্ষণে খাবো।
কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আপনারা শুনছেন রসে বসে। শীতের বেশ কয়েকটি মিঠে রেসিপির কথা আপনারা শুনলেন সুতপা বসুর কাছ থেকে। এবার আমরা চলে যাই পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসুর কাছে। শীতের অতিথি পরিযায়ী পাখিরা এই সম্পর্কে তিনি আমাদের এখন বলবেন। আজকে তো আমরা নানান রকম রান্নাবান্নার কথা শুনলাম। শীতকালটা সত্যি আমাদের কাছে একটা অত্যন্ত বর্ণময় সময়, খুব আনন্দের সময়, ছুটি, বেড়ানো, রঙিন চতুর্দিকের পরিবেশ। তার মধ্যে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে এই সময়টা কিন্তু আমাদের দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা অতিথি হিসেবে আমাদের দেশে আসছে। কেন আসছে? তার কারণটা হচ্ছে এইটা যে সমস্ত পাখিরা আমাদের দেশে আসে, কোনো সময় একবারে সাইবেরিয়া অঞ্চল থেকে, কোথাও মঙ্গোলিয়া থেকে, কোথাও আমাদের সেন্ট্রাল এশিয়ান দেশগুলো রয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত অঞ্চলগুলো থেকে, চীন থেকে, তিব্বত থেকে, কখনো কখনো দেখা যায় ইউরোপের কোনো জায়গা থেকেও তারা উড়ে চলে আসছে। এই বিশাল দূরত্ব তারা পেরিয়ে আমাদের দেশে আসছে, তার একটা কারণ আছে। তার কারণটা কি না, তাদের যে আদি বাসস্থান অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে যে প্রচণ্ড তুষারপাত হয় এবং সেই সময় শীতকালের যে কঠিনতম পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সময় তাদের খাদ্য সংস্থান করা কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের শীতকালটা তাদের কাছে অনেক নরম, অনেক সহজ। তাহলে তারা আমাদের দেশগুলোতে উড়ে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে হয়ে আসছে আমাদের অতিথি হয়ে। তারা আমাদের দেশে খাল, বিল, জলাভূমি অর্থাৎ যেখানে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করে সেখানে বিপুল সংখ্যায় আসে। একটা সময় আমাদের আলিপুর চিড়িয়াখানাতে বিপুল সংখ্যক পরিযায়ী পাখিরা আসতো। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন কিন্তু এই চিড়িয়াখানায় গেলে তাদের বিপুল সংখ্যায় আমরা দেখতে পেতাম। এখন কিন্তু আর তাদের সেই সংখ্যায় আলিপুর চিড়িয়াখানায় আসে তারা, কিন্তু তাদের সেই বিপুল সংখ্যায় আমরা দেখতে পাই না। এবং সেখানে দেশি পাখিদের সংখ্যাটাই বেশি, বিদেশি পাখিদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। কেন না, আজ থেকে 30 বছর, 20 বছর, 40 বছর আগে আলিপুরের আশেপাশে বাড়ি, কনস্ট্রাকশন, রাস্তাঘাট, আলো যেভাবে ছিল, আর এখনকার সময় তো অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আমাদের অবকাঠামোর অনেক পরিবর্তন এসছে। তার ফলে এই সমস্ত পাখিরা যেখানে তারা নির্জনতা বেশি পায়, যেখানে তারা মনে করে যে তাদের নতুন বসতি স্থাপন করলে তাদেরকে কেউ বিরক্ত করবে না, সেখানে তারা ডিম পাড়বে, নতুন ছানাদের বড় করবে এবং তাদের খাওয়া দাওয়ার সংস্থান তারা অত্যন্ত সহজভাবে করতে পারবে, সেই সমস্ত জায়গাগুলোতে তারা উড়ে যায়। আপনারা দেখবেন যে কিছুকাল আগে পর্যন্ত আমাদের সাঁতরাগাছিতে, হাওড়ায় সাঁতরাগাছি ঝিলে প্রচণ্ড পরিমাণে বিদেশি পরিযায়ী পাখিরা আসতো। হঠাৎই তাদের আসার সংখ্যাটা ভীষণভাবে কমে গেছে। কারণটা হচ্ছে এইটা যে এই সাঁতরাগাছি ঝিলটা ভালোভাবে মেনটেন্ড হয় না, পরিষ্কার হয় না। তার ফলে জলজ উদ্ভিদে সারা পুকুর ঢেকে গেছে এবং তার সাথেও নানান জায়গা থেকে বর্জ্য পদার্থ সাঁতরাগাছি ঝিলে এসে পড়ার ফলে সেই জলটা দূষিত হয়ে যাচ্ছে। এবং দূষিত জল, খাদ্য অবস্থান কম, অর্থাৎ আমরা যেরকম শীতকালে কেক খাচ্ছি, প্যাটিস খাচ্ছি, কমলালেবু খাওয়ার আনন্দ পাচ্ছি, এই পরিযায়ী পাখিদের জন্য কিন্তু ছোট ছোট মাছ, গেড়ি, গুগলি, গাছের পাতা বা নদীর পাড়ে থাকা গাছের যে সমস্ত রয়েছে তাদের শুকনো নাটস বা ছোট ছোট ফল ইত্যাদি তারা যেগুলো খায়, বা পোকামাকড়, সেগুলো তারা যদি ঠিক মতো না পায় তাহলে তো তাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ ডিম পেড়ে ছানাপোনাদের বড় করাটা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়াও রয়েছে ভীষণ পরিমাণে আলোর দূষণ আর শব্দ দূষণ। দিনের বেলায় তো শব্দের সমস্যা রয়েইছে, এখন রাত্রিবেলাতেও এই এলইডি লাইট এবং নানান রকম আলোকোজ্জ্বল শহর আমাদের সকলের ভালো লাগছে, কিন্তু এই আলোকোজ্জ্বল থাকার ফলে এই পরিযায়ী পাখিরা কিন্তু বিরক্ত বোধ করছে এবং তারা সরে যাচ্ছে নির্জন জায়গায়। দেখবেন প্রায় প্রসঙ্গত আমাদের সংবাদপত্রগুলো বলে যে বিভিন্ন নতুন জায়গায়, নতুন গ্রাম, অখ্যাত বর্ডার অঞ্চলের কোনো একটা গ্রাম যেখানে একটা ঝিল রয়েছে, হঠাৎ দেখা গেল যে সেখানে হাজারে হাজারে লাখে লাখে পরিযায়ী পাখিরা আসছে। আবার আমরা যখন সেখানে দৌড়ে গেলাম। কেন তারা এই জায়গাগুলো শিফট করতে থাকে? সেটা হচ্ছে তাদের প্রয়োজনীয়তার কারণে। তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে। সাঁতরাগাছি ঝিল যে তাদের বসবাসের যোগ্য নয়, বা আমাদের আলিপুর চিড়িয়াখানার যে ঝিলটা ছিল সেটা যে আর আগের মতো বসযোগ্য নয়, সেটা কিন্তু তারা নিজেদের মধ্যে বিভিন্ন প্রজাতির মধ্যে কমিউনিকেট করছে। তার ফলে তারা জানতে পেরে নতুন বাসস্থানের সংস্থান করছে এবং এই উঠতে উঠতে আসার পথেই যেখানে নতুন ধরনের ভালো ঝিল, পরিষ্কার জল এবং সেখানে প্রচুর গাছপালা, পর্যাপ্ত খাদ্য তারা পাবেন, সেই সমস্ত জায়গাগুলোতে তারা চলে যাচ্ছে। তাই নতুন নতুন বাসস্থানের সৃষ্টি হচ্ছে।
এটা হলো খুব আনন্দের কথা যে নতুন পরিযায়ী পাখিরা আমাদের দেশে আসছে, তাদের আমরা দেখছি, আমরা ভীষণ আনন্দ পাচ্ছি। পক্ষীপ্রেমীরা তো বটেই, বা যারা পাখি নিয়ে গবেষণা করেন অর্নিথোলজিস্ট, তাদের কথা তো আছেই, যারা ঘন্টার পর ঘন্টা ক্যামেরা নিয়ে পড়ে থাকেন এই নদী, নল, বিলে এই পাখিদের ছবি, তাদের জীবনচক্র ভিডিও করে রাখার জন্যে। যেরকম চুপির চর একটা বর্ধমানে ভীষণ সুন্দর জায়গা, বহু ট্যুরিস্ট সেখানে যান, কিন্তু সমস্যা হচ্ছে এত বেশি পরিমাণে ট্যুরিস্ট এই পাখিদের আসার সিজনে নৌকো করে যদি সেই জায়গাগুলো ঘুরতে শুরু করেন, তাহলে কিন্তু এই একই সমস্যার সৃষ্টি হবে। নিজে চুপির চর বেড়াতে গিয়ে দেখেছি যে কত বিপুল পরিমাণে পাখিরা নদীর চরে বসে রয়েছে সংখ্যায় ঝাঁকে ঝাঁকে। আপনি যেই নৌকোটা নিয়ে তাদের আশেপাশে যাচ্ছেন, তারা ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসছে, সেটা একটা দেখার মতো সৌন্দর্য। কিন্তু সমস্যা হলো সেটা হচ্ছে যে মানুষকে দোষ দিচ্ছি না, কিন্তু যেহেতু এটাকে কেউ রেস্ট্রিক্ট বা মনিটরিং করছেন না, এত বেশি পরিমাণে ট্যুরিস্ট সেখানে পৌঁছে যাচ্ছেন, এত বেশি লোক সেখানে নৌকোয় যাচ্ছেন, এবং সকলেই তো পক্ষী বিশারদ নয়, তারা হইচই করছেন, কথা বলছেন। তার ফলে যেটা হচ্ছে, এই যে নিস্তব্ধতা, যেটা কিনা এই পাখিদের প্রজননের জন্যে, বাসা বানানোর জন্যে, শিকার করার জন্য প্রয়োজন, তারা তো এটা করতে পারছেন না। তাহলে হয়তো আমরা একটা সময় দেখতে পাবো এই চুপির চর থেকেও কিন্তু এই পাখিরা, আমাদের শীতের অতিথিরা সরে যাচ্ছে। তাহলে আমাদের সকলকেই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শহরে থাকলে মিউনিসিপ্যালিটি হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, যদি গ্রাম পঞ্চায়েতের লোকজন হোক, প্রত্যেক জায়গাতে আমরা হয়তো ট্যুরিস্ট বেশি গেলে খুশি হই অর্থাগম হচ্ছে বলে, কিন্তু একেবারে প্রকৃতির পাশে অতিরিক্ত সংখ্যায় লোক যদি পৌঁছতে শুরু করে এবং সেখানে পিকনিক করা থেকে শুরু করে ঘুরে বেড়ানো, ডিজে বাজিয়ে গান ইত্যাদি যদি শুরু হয়ে যায় এবং জলগুলো দূষিত হতে শুরু করে, তাহলে যাদের জন্যে চুপির চরের এত সৌন্দর্য, যাদের জন্যে দেশ বিদেশ থেকে মানুষ আসছেন তাদের দেখতে, সেই দেখাটা কিন্তু হারিয়ে যাবে। এবং শেষ করব আরেকটা কথা বলে, সেটা হচ্ছে এইগুলো তো তবু আনন্দের, আমরা দেখতে পাচ্ছি। দুঃখের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই পাখি ধরা। দেখতে পাওয়া যায় যে এই পাখিগুলোকে বিভিন্নভাবে জালে বা সুতোয় ধরে হুকে করে হাইওয়ের পাশে বিক্রি হচ্ছে। আমি নিজে দেখেছি এই স্নাইপ টাইপ থেকে শুরু করে সমস্ত পাখিগুলো বা হাঁস, এই সমস্তগুলো বিক্রি হচ্ছে। এবং অনেকে মানুষের শীতকালে এই পিকনিকে যাচ্ছেন বা বাড়িতে বসে রান্না করে খাবেন। আমাদের কিন্তু হাঁস মুরগির অভাব নেই, পোলট্রিজাত বলুন বা দেশি হাঁস মুরগির, কিন্তু তা সত্ত্বেও আমরা এই পরিযায়ী পাখিরা আসছে, এই অতিথিদেরকে আমরা খেয়ে ফেলছি। এই খাওয়ার কিন্তু একটা বিপদও আছে। সেটা হচ্ছে যে এই সমস্ত পরিযায়ী পাখিরা যখন একটা অন্য দেশ, অন্য পরিবেশ থেকে আমাদের দেশে আসছে, তাদের হাজার হাজার বছর ধরে তাদের মধ্যে কিন্তু অনেক সুপ্ত ভাইরাসও রয়েছে। এবং এই বন্য পশু পাখির মাংস খাওয়ার থেকে যেটা হয়, এই ভাইরাস কিন্তু স্পিসিস জাম্প করে, এক প্রজাতি থেকে তারা আরেক প্রজাতির মধ্যে প্রবেশ করে। যে ভাইরাস শুধুমাত্র এই পাখিদের মধ্যে ছিল, মাঝে মাঝে হয়তো কিছু কিছু পাখির সংক্রমণে মারা যেত, কিন্তু মানুষ এদের খেত না। কিন্তু হঠাৎ করে মানুষ যদি বিপুল পরিমাণে এই পাখির মাংস খেতে শুরু করে, মানুষের মধ্যে কিন্তু তাদের মধ্যে যে সমস্ত ভাইরাসগুলো কনজার্ভ ছিল, সেগুলো মানুষের মধ্যে জাম্প করতে পারে। এবং এই যে সর্দি কাশি সংক্রান্ত যে সমস্ত ভাইরাসের গ্রুপগুলো রয়েছে, সেইগুলো কিন্তু বিপুলভাবে কোভিড রিলেটেড ভাইরাসগুলো এই ধরনের পরিযায়ী পাখিদের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। এখন অনেকে প্রশ্ন করবে, অনেক বন্য পশু অর্থাৎ শেয়াল, ভাম, এরাও তো জঙ্গলে গিয়ে এই ধরনের পাখিগুলোকে শিকার করে। মনে রাখতে হবে, এরা কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে তাদের শিকার করছে, তাদের একটা ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপড হয়ে গেছে, তাদের এই ডাইজেস্টিভ সিস্টেম বা তাদের এই ইন্টারনাল মেনটেনেন্স সিস্টেমটা কিন্তু আমাদের মতো একদিনে তৈরি হয়নি বা কয়েকশো বছরে তৈরি হয়নি। তার ফলে এই মাংস যখন আমরা খাচ্ছি, তখন কিন্তু আমরা জানি না যে কোথা থেকে অচেনা অজানা বিপদকে আমরা ডেকে আনছি। তাদের রক্ত, মাংস, হাড় এবং মাংস ইত্যাদির মাঝ থেকে কিন্তু এই ভাইরাস কনফার্মেশন আমাদের মধ্যে বা ট্রান্সমিশন হয়ে যেতে পারে। তাহলে সেই কারণে এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই শীতের অতিথি এত সুন্দর বর্ণময় যে পাখিরা আমাদের দেশে আসে, তাদেরকে আমরা মেরে ফেলবো, তাদেরকে আমরা খেয়ে ফেলবো, এই বিষয় কিন্তু আমাদের সচেতন। খালি পাখিকে দেখলেই হবে না, ছবি তুললেই হবে না, বা ঘন্টার পর ঘন্টা ক্যামেরা নিয়ে বসে থাকলেই চলবে না। চেষ্টা করব যে আমাদের দেশে এসে তারা বংশবৃদ্ধি করে আবার তারা নিজ নিজ দেশে ফিরে যাবে এবং পরবর্তীকালে আবার তারা আমাদের দেশে ফিরে আসবে। সত্যিকারের দেখতে গেলে আমি মনে করি যে পরিযায়ী পাখি বলে কিন্তু কিছু হয় না। আমি মনে করি তার দুটো দেশ, এক দেশে সে শীত কাটায়, এক দেশে সে গরম কাটায়, তাহলে দুটোই তো তার জায়গা, দুটোই তো তার বস্তুতন্ত্র। তাহলে আমি তাকে ভারতের পাখিই বা বলবো না কেন? আমি কেন বলবো না যে ভারত থেকে সে কাজাখস্তান যাচ্ছে? আমি কেন বলবো না ভারত থেকে সে সাইবেরিয়া যাচ্ছে? সে তো আমাদেরও পাখি। সুতরাং খালি সাইবেরিয়া থেকে আসছে বলে সে বিদেশি, আবার আমার দেশের থেকে যে সে যখন সাইবেরিয়ায় ফিরে যাচ্ছে, সে তো তখন ভারতীয়ত্ব পেয়ে গেল। তাহলে
সে তো তাহলে ভারতের পাখিও হলো বটে। যেন আরও কয়েক জেনারেশন ধরে আমরা এই অতিথি পাখিদেরকে আমাদের দেশে আমন্ত্রণ জানাতে পারি এবং তাদেরকে নিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। কমিউনিটি রেডিও জয়ী 90.8 মেগাহার্টসে আপনারা শুনছেন রসে বসে। শীতের মিঠে রেসিপির মাঝে আপনারা শুনলেন শীতের অতিথি পরিযায়ী পাখিদের কথা, বললেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। আবারও আমরা চলে যাই সুতপা বসুর কাছে, শোনাবেন শীতের আরও কয়েকটি মিঠে রেসিপির কথা। আমি আবার ফেরত এসেছি, এবার কিন্তু একটা নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা আপনাদের কাছে খুব নতুনত্ব লাগবে এবং খুব ভালোও লাগবে। আমরা তো হালুয়া অনেক রকমের খেয়েছি, কিন্তু আমরা কি কখনো কড়াইশুঁটির হালুয়া খেয়েছি? একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। এই কড়াইশুঁটির হালুয়া বানানোর জন্য কি কি লাগছে? প্রথমে লাগছে হচ্ছে 500 গ্রাম কড়াইশুঁটি, মিল্ক 2 কাপ, মিল্ক পাউডার 1/2 কাপ, কন্ডেন্স মিল্ক 1/2 কাপ, খোয়া ক্ষীর 4 টেবিল স্পুন, এলাচ গুঁড়ো, ঘি 2 টিস্পুন, কাজু 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন কিশমিশ, সামান্য নুন, সুজি 3 চা চামচ। এবারে প্রথমে গরম জলে কড়াইশুঁটি সেদ্ধ করে নিতে হবে। আমি কি করেছিলাম, ওই গরম জলের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আর কড়াইশুঁটিকে সেদ্ধ করে এই জন্য নিতে হবে, তাহলে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে। কড়াইশুঁটিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে আমি মিক্সিতে কিন্তু একটু বেটে নিয়েছি। এবার গ্যাসে প্যান বসাতে হবে, তাতে ঘি দিতে হবে, ঘিয়ের মধ্যে এলাচ গুঁড়ো দিতে হবে। ঘি গরম হলে মানে বাটা কড়াইশুঁটিটা কিন্তু এই মিক্সিতে যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা কিন্তু এই প্যানে ঢেলে দিতে হবে। ভালো করে কষা হলে লিকুইড মিল্ক ঢেলে দিতে হবে, ফোটাতে হবে, সামান্য নুন দিতে হবে। আমি আগেও বলেছি নুন দিলে মিষ্টির টেস্টটা কিন্তু বেড়ে যায়, একটু ব্যালেন্স হয়। এরপরে কাজু কিশমিশ যেটা আমি রেখেছিলাম সেটাকে আমি একটু বেটে নিয়েছি, ওই বাটাটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে, মানে কড়াইশুঁটির মিক্সচারের মধ্যে ঢেলে দিতে হবে। 3 চা চামচ সুজি দিয়ে দিতে হবে। এরপর গুঁড়ো দুধ, কন্ডেন্স মিল্ক অ্যান্ড খোয়া ক্ষীর ওই মিক্সচারে ঢেলে দিতে হবে। পরিবেশনের সময় উপরে ঘি ছড়িয়ে দিতে হবে, কিছুটা ভাজা কাজু কিশমিশ উপরে একটু সাজিয়ে দিতে হবে, এবং তার মধ্যে একটা কথা আমার বলা হয়নি, একটু গোলাপ জল দিতে হবে, তাহলে কি গন্ধটা খুব ভালো আসবে। এলাচের গুঁড়ো দিতে হবে। খেতে তো খুবই সুস্বাদু। শীতকালে এত ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়, সেটা আমরা মিস করি কেন? এই শীতে এই হালুয়াটা একবার বানানোই যেতে পারে। একবার বানান, আমার মনে হয় আপনারা খুবই উপভোগ করবেন। আমি প্রথমেই গাজরের পায়েস দিয়ে শুরু করেছিলাম, এখন কিন্তু আমি বিটের হালুয়া সম্পর্কে বলবো। এটাও যে কত সুস্বাদু হতে পারে সেইটা আমি একটু আপনাদেরকে জানাতে চাই। বিট সারা বছর পাওয়া গেলে শীতের বিটটা একটা আলাদা টেস্ট। এই বিট দিয়ে একবার হালুয়া বানান, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো এই বিটের হালুয়ার জন্য বিট লাগবে 350 গ্রাম, এটাকে আমি গ্রেট করে নেব। মিল্ক 350 মিলিগ্রাম, সুগার 120 গ্রাম, গোলাপ জল, মিল্ক পাউডার 1/2 কাপ, কন্ডেন্স মিল্ক 1/2 কাপ, ঘি 3 টেবিল স্পুন, কাজু 14 to 15 পিসেস, এলাচ গুঁড়ো, আর একটু খোয়া ক্ষীর দিলে ভালো হয়, সেটা আপনারা ভেবে দেখবেন। যদি মনে হয় তাহলে 4 টেবিল স্পুন খোয়া ক্ষীর দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। এবার প্রথমে কড়াইতে ঘি দিতে হবে, আর যদি চিনি দিতে চান তাহলে 120 গ্রাম চিনি দিতে হবে, কিন্তু সেটা দেখে নেবেন যে মিষ্টিটা আদৌ লাগছে কিনা। কড়াইতে ঘি দিতে হবে, ঘি গরম হলে কোরানো বিটটা দিয়ে দিতে হবে, ভালো করে ভাজতে হবে। ভাজা হলে দুধ ঢেলে দিতে হবে, একটু ঘন হলে 4 চামচ মিল্ক পাউডার, 1/2 কাপ কন্ডেন্স মিল্ক ঢেলে দিতে হবে। অন্যদিকে প্যান গরম করে 3 টেবিল স্পুন ঘিতে কাজু বাদাম কিশমিশ ভেজে নিতে হবে। বিটটা যখন ঘন হয়ে আসবে তখন ওপরে একটু ঘি ছড়িয়ে দিতে হবে, একটু খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে। আর তারপরে হচ্ছে গোলাপ জল, এলাচের গুঁড়ো। যখন ওটা পরিবেশন করতে হবে তখন উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। গরম গরম খেতে খুব সুস্বাদু হয়, বিশেষ করে শীতের সময় তো খুবই ভালো লাগে। এটা
রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। এবং বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এটা তো দেখতে খুব সুন্দর, লাল একটা টুকটুকে রং হয়, তারপরে খেতে এত ভালো। আমার মনে হয় বাচ্চারাও হয়তো খুব এনজয় করে এটা খাবে। তো একবার আপনারা বিটের হালুয়া বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আচ্ছা, এবারে আমি একটা নতুনত্ব আইটেমের ব্যাপারে ডিসকাস করব। সেটা হচ্ছে যে কমলা লেবু তো শীতকালে খুবই ভালো পাওয়া যায়। সেই কমলা লেবু দিয়ে যদি আমরা পুডিং বানাই কেমন হয়? আমার পুডিংটা হচ্ছে অরেঞ্জ পুডিং ডেজার্ট, এগলেস, উইদাউট ওভেন, নো বেক, অরেঞ্জ জেলি ডিলাইট। এটাতে সব থেকে বড় কথা যে এর মধ্যে কোনো এগ থাকবে না। যারা ভেজিটেরিয়ান তারা খুবই আনন্দ করে খাবে, তার কারণটা হচ্ছে এটা খাট্টা মিঠা, খুব টেস্টি। আর হচ্ছে যে এটার জন্য কোনো, যাদের বাড়িতে ওভেন নেই তাদের হয়তো বানাতে অসুবিধা হয়, কিন্তু আমার এক্ষেত্রে এটার জন্য কোনো ওভেন লাগবে না। সুতরাং এটা হচ্ছে নো বেক অরেঞ্জ জেলি ডিলাইট, যার জন্য যে কোনো কেউ বাড়িতে এটা বানাতে পারবে। আচ্ছা, এটা বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে 3টে কমলা লেবু, সুগার 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, ডেসিকেটেড কোকোনাট মানে ড্রাই নারকোল গুঁড়ো। প্রথমে অরেঞ্জ থেকে জুসটা বার করে নিতে হবে। এবারে স্ট্রেনারে মানে ছাঁকনিতে জুসটাকে ছেঁকে নিতে হবে। এবারে গ্যাসে প্যান বসিয়ে অরেঞ্জ জুসটা ঢেলে দিতে হবে। একটু ভালো করে জাল দিতে হবে, মানে জুসটাকে না আস্তে আস্তে ঘন করতে হবে। এরপর জুসের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিতে হবে। একটু গলে গেলে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার কী করবে? জুসটাকে ঘন করবে, ঠিক করবে। এই মিক্সচারটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, কারণ না নাড়লে না তলাটা ধরে যাবে। বেশ ঘন হলে গ্যাস থেকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে একটা বেকিং ডিশে একটু অয়েল ব্রাশ করে তার মধ্যে অরেঞ্জ মিক্সচারটা ঢেলে দিতে হবে। আচ্ছা, আরও একটা কথা আমি এখানে বলি, কেউ যদি মনে করে সে চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারে। ওই বেকিং ডিশের মেজারমেন্ট করে বাটার পেপার কেটে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তার মধ্যেও কিন্তু মিক্সচারটা ঢেলে দিতে পারে। সেটা না ওঠাতে খুব সুবিধা হয় আর কি। আস্তে আস্তে ওটা জমে যাবে। প্রয়োজন হলে এটাকে ফ্রিজেও রাখা যেতে পারে। জমে গেলে বেকিং ডিশটা একটা প্লেটের মধ্যে উল্টে দিতে হবে। তারপরে হচ্ছে ওটা ডিমোল্ড হয়ে যাবে, মানে প্লেট থেকে ওটা নেমে যাবে, মানে বেকিং ডিশ থেকে ওটা বেরিয়ে আসবে প্লেটের উপরে। তারপরে হচ্ছে ছুরি দিয়ে ওগুলোকে বরফির আকারে কাটতে হবে। এবারে কি করতে হবে? বরফিগুলো শুকনো নারকোল করা, যেটা ডেসিকেটেড কোকোনাট বলেছিলাম, তার মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। তাহলে দেখতে খুব সুন্দর, যেন মনে হচ্ছে অরেঞ্জের মধ্যে, পুডিংয়ের মধ্যে যেন হচ্ছে স্নোফল হয়েছে আর কি। পরিবেশন করবার সময় নারকোল কোড়াটা মাখিয়ে পরিবেশন করতে হবে। স্বাদে তো অপূর্ব, খাট্টা মিঠা, ভুরভুরে কমলালেবুর গন্ধ। বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুব এনজয় করবে। দেখুন, আমি তো শীতের ফল বা সবজি দিয়ে অনেকগুলোই রেসিপি বললাম। এগুলো কিন্তু সত্যি আমাদের খাওয়া উচিত, কারণ এগুলো হচ্ছে আমাদের শরীরে প্রচুর পুষ্টি দেয় এবং ওর মুখেরও পরিবর্তন আনে, কারণ এগুলো খুব সুস্বাদু। তো আমার মনে হয় শীতকালে আমাদের এগুলো বানিয়ে খাওয়াটা খুবই দরকার, যেটা আমাদের শরীরের জন্যও ভালো, আমাদের মনের জন্যও খুব ভালো হবে। এতক্ষণ শুনলেন রসে বসে। শীতের বেশ কয়েকটি মিঠে রেসিপির কথা আপনারা শুনলেন সুতপা বসুর কাছ থেকে, এবং শীতের অতিথি পরিযায়ী পাখিরা এ সম্পর্কে বললেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। কেমন লাগলো এই অনুষ্ঠান? আপনারা আমাদের ফোন করে জানাতে পারেন বন্ধু। আমাদের ফোন নাম্বার 0332457262 এবং মেলও করতে পারেন radio.staff@jadavpuruniversity.in-এ। এছাড়াও আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতেও শুনতে পারেন। আজকের মতো রসে বসে অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাদু 90.8 MHz Community Radio, Jadavpur University.